বিকেলবেলা আমি ইফতারের আয়োজন করছি। এই সময়ে আমার মেজ চাচা শ্বশুরের মেয়ে বিথি এলো। এসে খানিক সময় দাঁড়িয়ে থেকে বলল, তুমি দিন দিন সুন্দরী হচ্ছ ভাবি, তোমায় দেখে হিংসে হয়। আমি হাসলাম, বললাম, নিজের চেহারা আয়নায় দেখেছিস কখনো? তোকে নিয়ে তো পাড়ার সব ছেলেদের কাড়াকাড়ি। বিথি বলল, ধুর, কি যে সব বলো তুমি। এরপর আর কথা হয়নি। বিথি রান্নাঘর থেকে বেরিয়ে গেল। এর আধা ঘন্টা পর সে আবার এলো, এসে বলল, ভাইয়া কোথায়? আমি বললাম, কোন ভাইয়া? বিথি বিরক্তি নিয়ে বলল, তোমার জামাই ভাইয়া। আমি হাসলাম, বললাম, অফিসে ইফতারের আগে আগে আসবে। বিথি বলল, ও আচ্ছা, যাই আমি। আমি বললাম, ইফতার করে যা বিথি, থাক গল্প করি। বিথি বলল, না ভাবি, যাই, বলেই চলে গেল। এরপর সামনে 2-3 দিন এলো না। আমি 2-3 বার ডাকলাম, তবুও এলো না। ভাবলাম রাগ করলো কিনা, কে জানে। সে এলো চতুর্থ দিন, তার হাতে একটা ফাইল। ফাইলের ভেতরে কাগজ। ওখান থেকে একটা কাগজ বের করে আমায় দেখিয়ে বলল, এটা কিসের কাগজ জানো? আমি বললাম, কিসের? বিথি বলল, বিয়ের। আমি বললাম, কার বিয়ের? বিথি বলল, আমার আমার বিয়ের। আমি অবাক হলাম, ভীষণ রকমের অবাক হলাম। বললাম, রোজার দিনে এসব ফাজলামো রাখতো, তোর বিয়ে আর আমরা কেউ জানি না, ঢং। বিথি বলল, সত্যি ভাবি, আমি বিয়ে করে ফেলেছি, গোপনে করেছি, কেউ কিচ্ছু জানে না। 6 মাস হয়েছে আমার বিয়ের, এমনকি আমার গর্ভে। বিথি চুপ হয়ে গেল, কোনো কথা বলছে না। এতক্ষণ বিথির কথাকে কৌতুক মনে হলেও এখন আর এরকম মনে হচ্ছে না। এই কথা উড়িয়ে দেওয়ার মতো কথা না। আমি ওর একটা হাত ধরলাম, বললাম, বিথি, তোর গর্ভে কি? বিথি কাঁদছে, কথা বলছে না। তার চোখ থেকে টপ টপ করে জলের ফোঁটা নামছে শিশিরের মতো। কাঁদলে ওকে আরো সুন্দর দেখায়। ওর ফর্সা গালের দিকে তাকালে মনে হয় সবুজ কচি লেবু পাতার উপরে বিন্দু বিন্দু শিশির জমে আছে। আর সেই শিশিরে সূর্যের আলো জমে তা সোনার মতো ঝকমক করছে। কিন্তু এই মুহূর্তে বিথির কান্না আমার সহ্য হচ্ছে না। কেন সহ্য হচ্ছে না বুঝতে পারছি না। বিথি কান্না থামিয়ে চোখ মুছতে মুছতে বলল, আমি কনসিভ করেছি ভাবি, 2 মাস হয়েছে। শুনে শরীর আমার থরথর করে কাঁপতে শুরু করলো। এসব কি বলছে বিথি? কেউ কিচ্ছু জানে না সে গোপনে কবে কাকে বিয়ে করলো। আবার বলছে 2 মাস হয়েছে কনসিভ করেছে। আমি বললাম, বিথি, কাকে বিয়ে করেছিস তুই? কিভাবে, কি? বিথি কাগজটা আমার হাতে দিয়ে বলল, তুমি দেখো, নিজের চোখেই দেখো। আমি কিচ্ছু বলতে পারবো না তোমায়। আমি কাগজ হাতে নিয়ে যখন বরের নাম পড়লাম এবং বরের পিতার নাম পড়লাম, তখন তো মনে হলো আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। মনে হয়েছিল আমি সাগরের অথই জলে নিমজ্জিত হয়ে যাচ্ছি। আমি পাগলের মতো এলোমেলো হয়ে বিথির দিকে তাকালাম। বললাম, বিথি, এসব কি, কি এসব? রাগে অগ্নিশর্মা হয়ে উঠে কথাটা বললাম। বিথি নিচের দিকে তাকিয়ে বলল, ভাবি, আমি কি করব এখন? মা শুনলে গলা টিপে মেরে ফেলবে আমায়। কাউকে কিচ্ছু বলতে পারছি না, আমি কিছুই বুঝতে পারছি না। সে আমার স্বামীকেই বিয়ে করেছে গোপনে, গর্ভে তার বাচ্চাও ধারণ করেছে। এখন এসে আমার কাছেই বলছে। আমি যেন এর সমাধান বের করে দিই। এমন দৃশ্য দেখার আগে আমার মরে যাওয়াই উচিত ছিল। আমি বললাম, বিথি, আমার চোখের সামনে থেকে চলে যা বোন। আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, খুনটুন করে ফেলবো কিন্তু। বিথি বলল, কাগজটা দাও। আমি কাগজ ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললাম। তারপর বললাম, এখন নিয়ে যা কাগজ, হারামজাদি। বিথি কিচ্ছু বলল না, চুপচাপ চলে গেল। অদ্ভুত বিষয় হলো, সেদিন আর অফিস থেকে আমার স্বামী আহাদ বাসায় ফিরল না। তাকে ফোন করেও পাওয়া গেল না, ফোন বন্ধ করে রেখেছে। আমার শাশুড়ি তার মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছেন। তাকে ফোন করে সব বললাম। তিনি বললেন কাল সকালের মধ্যে বাড়ি আসবেন তিনি। আমি যেন চুপচাপ থাকি, যা করার তিনি এসেই করবেন। কিন্তু আমি বুঝতে পারছি না করবেনটা কি তিনি এসে, কিংবা আমি নিজেই বা কি করব। শুধু বিয়ে করেনি বিথি, তার পেটে আহাদের বাচ্চাও আছে। এটা কি বলেই সমাধান হয়ে যাবে? সমাধান হবার মতো বিষয়? শেষমেশ এই ঘরে টিকে থাকলে বিথিই টিকবে। আমার বিয়ে 4 বছর হয়েছে। এর মধ্যে আমি কনসেপ্ট করতে চাইলেও আহাদের জন্য পারিনি। আহাদ সব সময় একই কথা বলেছে, এখন না, চাকরি বাকরি করে কিছু ক্যাশ হোক, টাকা পয়সা জমা হোক, এরপর ওসবের কথা চিন্তা করব। আমি তো বোকা, অত কিছু বুঝিনি, তার কথাকেই মেনে নিয়েছি। আচ্ছা, এটা কি আহাদ পরিকল্পনা করেই করেছে তাহলে? কেন করলো এমনটা সে? আহাদ কি তাহলে আগে থেকেই চাইতো আমি সরে পড়ি? আমি তার জীবন থেকে দূরে সরে চাই? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, ইচ্ছে করছে গলায় ফাঁস দিই, মরে যাই। বাবার কথা খুব মনে পড়ছে। তিনি অসুস্থ মানুষ। আজ এই অসুখ, কাল সেই অসুখ। তিনি বড় শখ করেই বিয়ে দিলেন। বললেন ছেলের আচার আচরণ অতি মিষ্টি, ছেলের মাও মাটির মানুষ। কিন্তু বাবা যখন শুনবেন তার পছন্দের ছেলে এমন একটা ভয়ঙ্কর কাজ করেছে গোপনে, তখন তিনি এটাকে কিভাবে মেনে নেবেন?
আর আমারই বা কি হবে? বিয়ে কি একটা খেলার নাম? বিয়ে কি একটা পুতুল খেলা? সেই রাতেই বিষয়টা আমার চাচী শাশুড়ি জেনে গেলেন। অদ্ভুত বিষয় হলো তিনি এটা জানার পর নিজের মেয়েকে কোনো রকম শাসন বারণ না করে বিথিকে নিয়ে সরাসরি আমাদের ঘরে চলে এলেন। এসে বললেন, "এই মেয়ে আমি আর ঘরে নেব না। এই মেয়েকে আমি ত্যায্য করলাম। সে যাকে গোপনে বিয়ে করেছে, যার বাচ্চা পেটে ধারণ করেছে, সে তার ঘরেই থাকবে। তার খাবে, তার পরবে। আমার কিচ্ছু বলার নাই এখানে।" আমি রাগে ওনাকে বললাম, "আপনি মগের মুলুক পেয়েছেন নাকি? আপনার নষ্ট মেয়েকে এই ঘর থেকে নিয়ে যান বলছি। খবরদার চাচী, নয়তো ভেজাল হয়ে যাবে।" এই বলে দিলাম। বিথির মা এবার রেগে আগুন হয়ে উঠল। বলল, "আমায় রাগ দেখাচ্ছ কেন? নিজের স্বামীরে তো ধরে রাখতে পারো নাই। তাছাড়া পুরুষ মানুষ একাধিক বিয়ে করেই। তোমার স্বামীও করেছে। কিছু বলার থাকলে রাগ দেখাতে হলে নিজের স্বামীরে দেখাও গিয়ে। আর বিথিরে এই ঘর থেকে তুমি তাড়াবার কে? তুমি যেমন এই ঘরের বউ, বিথিও এই ঘরেরই বউ। সে ভেসে আসেনি। বিয়ের সব কাগজপত্র আছে। এছাড়া তোমার চেয়ে তো বিথির অধিকার বেশি। কারণ বিথির পেটে আহাদের বাচ্চা। তোমার কি আছে শুনি?" আমি ওনার মুখের দিকে তাকিয়ে অবাক হলাম। মানুষের ন্যূনতম লজ্জাবোধ থাকা দরকার। ওনার তাও নেই। নিজের মেয়ে এত বড় নোংরা একটা কাজ করেছে আর তিনি এসে গলা বড় বড় করে কথা বলছেন। ছি! বিথির মা মেয়েকে রেখে চলে গেল। কিন্তু বিথি এই ঘরে থাকবে তা আমার কিছুতেই সহ্য হচ্ছে না। আমি না, বাঙালি কোনো মেয়েরই হয়তো এটা সহ্য হবে না। মেয়েরা তাদের ঘরে সতীন থাকবে এই কথা ভাবতেই পারে না। এর চেয়ে তো মরণও শান্তির। আমি বললাম, "বিথি, ঝামেলা করিস না বোন, ভালোই ভালোই এখান থেকে চলে যা বলছি। দূর হয়ে যা প্লিজ, নয়তো গলা ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেব।" বিথি এতক্ষণ কথা না বললেও এবার কথা বলল। সবচেয়ে অবাক করার বিষয় হলো এবার সে আমার নাম ধরে রাখলো। বলল, "তুলি, তোমার কি মনে হয় তুমি বেশি বাড়াবাড়ি করছো না?" আমি বললাম, "আমি বাড়াবাড়ি করছি? আমার ঘরে এসে বলছিস আমি বাড়াবাড়ি করছি?" বিথি বসা থেকে উঠে দাঁড়ালো। তারপর আমায় ধমকে উঠে বলল, "চুপ করো বলছি। অনেক বকবক করেছো এতক্ষণ। অনেক হয়েছে। অনেক অনেক সহ্য করেছি। তোমার গা জ্বালানো কথা এখন থেকে আর সহ্য করব না। এখন থেকে কোনো কথা বললে ভেবেচিন্তে বলবা। মুখ সামলে তারপর কথা বলবা। এই ঘর থেকে তুমি আমায় বের করে দেবার কে শুনি? গলা বেশি বড় করলে তোমায় আমি এই ঘর থেকে বের করে দেব। তখন দেখি কে আমায় কি বলে।" এই কথা শোনার পর ওর গায়ে হাত তুলতে চেয়েছিলাম আমি। ইচ্ছে করছিল এক চড়ে ওর সবগুলো দাঁত ফেলে দিতে। কিন্তু ততক্ষণে আহাত ফোন করে আমায়। আমি রিসিভ করতে সে বলে, "বিথির সঙ্গে খারাপ ব্যবহার করো না, যা হবার হয়ে গেছে। এটা নিয়ে ঝগড়া ঝামেলা করে কোনো লাভ হবে না। তুমি বরং তাকে শান্তভাবে মেনে নাও। আমি মায়ের সঙ্গে কথা বলে তোমার নামে বাজারের জায়গাটা দলিল করে দেব। কথা দিলাম।" আমি চমকে উঠলাম। এই হলো আমার স্বামী আহাদের কথা। সে আমায় বাজারের জমির লোভ দেখায়। স্বামী ভাগ হয়ে গেলে আমি বাজারের জমি দিয়ে কি করব? আহাদ তার কথা শেষ করে ফোন কেটে দিল। আমি কিছু বলতেও পারিনি। এই একটা রাত আমি কিভাবে কাটাবো বুঝতে পারছি না। ছটপট করছে ভেতরটা। মনে হচ্ছে গায়ে আগুন ধরে গিয়েছে আমার। বিথি বলল, "তুলি, তুমি শান্ত আর চুপচাপ হয়ে থাকলে তোমার লাভ হবে। দুই সতীন মিলে সুখের সংসার করব। শান্তির জীবন হবে তোমার আর আমার। কিন্তু তুমি যদি ঝামেলা করো, কোনো সমস্যা তৈরি করো, তবে আমি আমার আসল রূপ দেখাবো। তুলি, আমার বিরুদ্ধে কি এই ঘর তুমি করতে পারবে না তুলি। তুলোর মতো ফু দিয়ে উড়িয়ে দেব তোমায়। কথাটা মাথায় রেখো।" পরদিন সকালবেলা আমার শাশুড়ি মায়ের আসার কথা ছিল। বিকেল হয়ে সন্ধ্যা হয়ে এলেও তিনি আসেননি। আমি ফোন করলে তিনি রিসিভ করলেন না। আমার ননদ রিসিভ করলো। আমি তাকে বললাম, "আপা, মা আসেননি কেন? তাছাড়া আপনিও তো সব শুনেছেন। কিভাবে বসে রইলেন আপনারা এত কিছুর পরেও?" আপা বলল, "মা হসপিটালে ভর্তি।" এসব শোনার পর তার হার্টের সমস্যা বেড়েছে। "তুমি কি ভাবছো এটা নিয়ে আমাদের কোনো গরজ নাই? মান সম্মান কি তোমার একার যাবে তুলি? তুমি চিন্তা করো না। মার শরীর একটু সেরে উঠুক, আমি নিজে এসে দেখব হারামজাদিকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেব।" ফোন রেখে দিল আমার ননদ। কিন্তু আমি শান্তি পাচ্ছি না কিছুতেই। আমি কি করব তাই ঠিক করতে পারছি না। আমার ভাবতেই অবাক লাগছে, এই এতদিন কার সঙ্গে সংসার করলাম আমি? আসরের পর ইফতারের জন্য কিছু করতে রান্নাঘরে গিয়ে দেখি বিথি ওখানে। চুলোয় কড়াই বসিয়ে পেঁয়াজ কিছু করছে। আমায় দেখে সে বলল, "তোমার কিছু করতে হবে না, আমি সব করছি।" আমি আহত এবং একই সাথে বিক্ষিপ্ত চোখে ওর দিকে তাকালাম। বললাম, "তোরে কে বলেছে এসব করতে? সব কিছুতে কেন নাক গলাচ্ছিস তুই?" বিথি বলল, "এই প্রশ্নটা আমারও তুলি। তুমিও কেন আমার সব কিছুতে নাক গলাচ্ছ শুনি?" আমার এত রাগ লাগলো, রাগী গলায় ওকে বললাম, "তুই আমার সঙ্গে তোর তুলনা দিস হারামজাদি? তোর সাহস এত বড় হয় কি করে?" বিথি তাকে বলা কথাটা আমায় ফিরিয়ে দিল। বলল, "তুমিও তো একটা বিরাট হারামজাদি।
তোমার এত বড় সাহস হয় কি করে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবার? এরই মধ্যে ওর মা এলো, বড় গামলায় করে ইফতারের নানান কিছু দিয়ে গেল এসে। আর মেয়েকে বলে গেল, দুজনে মিলে খেয়ে নিস তোরা। আর আমায় বলল, শোনো মা, বিথি আর আহাত না হয় একটা ভুল করেই ফেলেছে, কিন্তু এটা ধরে রাখলে চলবে বলো? এসব নিয়ে ঝগড়াঝাটি করলে ক্ষতি তো তোমার, বিথির, তোমাদের দুজনেরই হবে। তাছাড়া আরও একটা জিনিস ভেবে দেখো, ওর পেটে আহাদের সন্তান। সন্তান না থাকলে আমি এই বিয়ের কথা গোপন রেখেই এটা শেষদেশ করে ফেলতাম। তালাক নিয়ে তারপর বিথিরে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিতাম। কিন্তু এখন কি এটা সম্ভব বলো? তোমার বিবেক দিয়ে ভেবে দেখো তো। আমি রাগে কোনো কথা বলতে পারলাম না। তিনি যাবার সময় বলে গেলেন, দুইজন মিলে বোনের মতো মিলেমিশে থাকবা, বিষয়টা মেনে নাও মা, তাইলে দেখবা মনে শান্তি পেয়েছো তুমি, বলে চলে গেল। বিথির মা চলে যাবার পর বিথিকে বললাম, বিথি তুই যেমন খারাপ তোর মাও তেমনই। ছি, কোনো মা তার মেয়েকে এভাবে এসব নোংরা কাজে সমর্থন দিয়ে যায় তাই এই প্রথম দেখলাম। বিথি বলল, মাকে নিয়ে কথা বলে সাবধানে বলবা। আর শোনো, আজ আহাত বাসায় আসবে, সে আয়সা আমার সঙ্গে এক ঘরে থাকবে, তখন দেখি তোমার এই রাগ কই যায়। বলেই সে আহাতকে সঙ্গে সঙ্গে ফোন করলো। বলল, তুমি কি আজ বাসায় আসবা না? আহাত সম্ভবত বলছে আসবে। বিথি বলল, হ্যাঁ, সকাল সকাল এসে যেও। তারপর ফোন কেটে বিথি আমার দিকে তাকিয়ে মুচকি আসলো, হেসে বলল, গলা বড় করে কথা বলতে অধিকার লাগে তুলি? তোমার তো সেই অধিকার নাই। তুমি ফোন দিয়ে দেখো তো তোমার কল রিসিভ করে কিনা আহাত। করবে না, তুমি বললেও সে বাসায় আসবে না। তোমার উপরে তার টান নাই, মায়া কিংবা ভালোবাসা এসবে কিছুই নাই। আমার প্রতি সব আছে, আছে বলে আমার কথায় সব করে সে। বসতে বললে বসে, উঠতে বললে ওঠে। সো চিন্তা ভাবনা করে এখন থেকে আওয়াজ বড় করবা। আমি কোনো কথাই বলতে পারলাম না। বিথির কথা ভুল না, সে ঠিকই বলেছে। এই যে আমি গলা বড় করে তার সঙ্গে কথা বলছি, এই যে আমি নিজের ঘর ঘর করছি। ঘর আসলে কি? একটা ছাদ, চারটে দেয়াল আর একটা দরজা। না, ঘর তো এরকম কিছু না। ঘর হয় মানুষ দিয়ে, মানুষের ছায়া মায়া দিয়ে। আমার ঘর তো ছিল আমার স্বামী আহাত। সে কি আর আমার আছে? আমার থাকলে তো সে আমার কথাই বলতো, আমার গানই গাইতো। বিথির কাছে কি সে কখনো যেত? বিয়ে করতো বিথিকে? বিথির গর্ভে আজ তার বাচ্চা থাকতো? খুব কান্না পাচ্ছে আমার। বিছানায় পড়ে থেকে দীর্ঘ সময় ধরে কাঁদলাম। আজান হলে বিথি এসে প্লেটে করে ইফতার দিয়ে গেল, বলল, খেয়ে নাও। আমি ওদিকে ফিরেও তাকাইনি, উঠে শুধু এক গ্লাস পানি খেলাম। তারপর আবার শুয়ে পড়লাম। বুকের ভেতরে খুব যন্ত্রণা হচ্ছে, কষ্ট হচ্ছে ভীষণ। বাবার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে, বাবাকে ফোন করলাম। বাবা আমার কণ্ঠ শুনে আঁতকে উঠে গলায় বলল, কি হয়েছে তুলি, তোর গলা এমন শোনাচ্ছে কেন রে মা? আমি মিথ্যে বললাম, বাবা আমার সর্দি লেগেছে, গলা ভেঙে গেছে। বাবা বললেন, ওষুধ খা, টক করে খাস। আহাত কোথায় রে? কেমন আছে ও? আমি খানিক সময় চুপ করে রইলাম, তারপর বললাম, ভালো আছে বাবা। বাবা বললেন, তোদের মধ্যে ঝগড়া টগড়া হয়নি তো আবার? আমি বললাম, না বাবা, জোর করে হাসবার চেষ্টা করলাম। বাবা বললেন, ঠিক আছে, ও সারাদিন অফিস করে, কষ্ট করে, ওর সঙ্গে ভালো আচরণ করিস মা, ঝগড়া করিস না কোনো কিছু নিয়ে। আমি বললাম, আচ্ছা বাবা, বলে রেখে দিলাম। এইসব মিছে মিছির অভিনয় করতে আমার ভালো লাগছে না। এখানে থাকতেও আমার আর ভালো লাগছে না। কি করব কিছুই বুঝতে পারছি না আমি। ইচ্ছে করছে এখান থেকে দৌড়ে পালিয়ে যাই, কিন্তু কোথায় যাব আমি? কে আমায় একটু আশ্রয় দেবে? আহাদ এলো রাত ৯টার দিকে। ও আসার সঙ্গে সঙ্গে বিথি আমার সামনে আমায় দেখিয়ে ওকে জড়িয়ে ধরলো। আহাদ পেছনে আমার দিকে একবার তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিল। আমি রাগ নিয়েই বললাম, আহাদ, তোমার সঙ্গে আমার কথা আছে, এদিকে আসো। বিথি ওকে টেনে নিয়ে যেতে যেতে বলল, এখন কোনো কথা নেই, কাল দিনের বেলা কিছু বলার থাকলে বলবা। তাছাড়া কিছু বলতে হলে আমার সামনে বলতে হবে, আড়ালে গিয়ে কিছু বলতে আমি দেব না। আহাত কিছুই বলল না, বিথি যা বলছে তাই সই। রাতে ওরা খেতে বসলো। আমি রান্না করিনি, রান্না করার মতো অবস্থা আমার নাই। তাছাড়া খাওয়ার মতো পরিস্থিতিতে আমি নেই। ওদের খাবার শেষ হলে বিথি বলল, রান্নাঘরে হাঁড়িতে খাবার আছে, খেয়ে নিও। আমি শুধু একটা চাপা দীর্ঘশ্বাস ফেললাম, কিছু বলতে পারলাম না। এর খানিক পরেই আমি না খেয়ে যখন বিছানায় শুয়ে পড়লাম, তখন বিথি এলো এখানে। বলল, তুলি তুমি মায়ের ঘরে গিয়ে শুয়ে পড়ো। আমি অবাক চোখে ওর দিকে তাকালাম, বললাম, মায়ের ঘর মানে? বিথি বলল, আরে আমার শাশুড়ির ঘরে, যাও যাও। আমি বললাম, আমার ঘর রেখে ওখানে কেন যাব আমি? বিথি বলল, কারণ এখানে আমি আর আহাত থাকবো আজ। আমি বিস্ফোরিত চোখে ওর দিকে তাকালাম। বিথি বলল, আরে ভাই, এভাবে তাকিয়ে তো লাভ নাই। তাছাড়া এই ঘর তো তোমায় দলিল টলিল করে দেয়া না, যে এই ঘর আর কারোর হতে পারবে না। ভালোভাবে বলছি যেতে, চলে যাও। তোমায় তো ঘরেই থাকতে দিচ্ছি, ঘর থেকে বাইরে বের তো করে আর দিচ্ছি না নাকি? ততক্ষণে আহাদও এখানে এলো। সে শার্ট খুলে তা আলনায় রেখে দিয়ে বলল, তুলি চলে যাও ওখানে।
নিজেরা নিজেরা সামান্য বিষয় নিয়ে ঝগড়া করলে বাইরের মানুষ শুনে হাসাহাসি করবে না বলো? আমি ভেজা চোখ নিয়ে বিছানা থেকে নেমে যেতে যেতে বললাম, ঝগড়া শুনে মানুষ হাসাহাসি করবে তাই না? আর ঘরে নিজের বউ রেখে অন্য একটা মেয়ের পেটে যদি কারোর বাচ্চা আসে, তবে তা নিয়ে বুঝি কেউ হাসবে না? আহাদ এই নিয়ে কিছুই বলল না, বিথি ওর গায়ে ধাক্কা দিয়ে বলল, এত বড় কথা বলছে আর তুমি ওকে এমনি এমনি ছেড়ে দিলে? কিছু করলে না ওকে? তুমি পুরুষ নামের কলঙ্ক, ছি! আহাদের পর আমায় সাবধান করে দিল। বলল, আমি যদি আর একবার এরকম কথা বলি তবে আমার গায়ে হাত তুলবে সে। আমি শুধু চমকে যাওয়া চোখে তখন তার মুখের দিকে তাকালাম। এই প্রথম আহাদ বলল সে আমার গায়ে হাত তুলবে। আহাদরা একসময় এভাবেই অন্য নারীর ছোঁয়ায় বদলে যায়। সকালবেলা বিথি তখনও ঘুমোচ্ছে, ওকে ঘুমে রেখে চুপি চুপি আহাদ আমার কাছে এলো। এসে বলল, তুলি তুমি তকদিরে বিশ্বাস করো তো তাই না? আমি খানিক অবাকই হলাম, হঠাৎ আমার কাছে এসে এমন কথা বলা কেন? তারপর কিছুটা আন্দাজ করতে পেরে বললাম, যারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে তারা সবাই তাকদিরে বিশ্বাস করে, আমিও করি। কিন্তু তুমি কি বলবে এখন তা আমি জানি। আহাদ বলল, কি বলবো? আমি বললাম, তুমি বলবে এই যে তুমি বিথিকে বিয়ে করেছো এটাও তাকদির। আর তাকদিরে যা লিখা আছে তা তো হবেই, সব আল্লাহর ইচ্ছা। তোমার কোনো দোষ নেই, আমি যেন সব মেনে নিই, সতীন নিয়ে সুখে শান্তিতে সংসার করি, তাই তো? আহাদ ফিসফিস করে বলল, তুলি আস্তে, বিথি শুনে ফেললে ঝামেলা হবে। আহাদের এমন আচরণ আমার বিক্ষিপ্ত করে তুলল। আমি তার দিকে ঘেন্নার চোখে তাকিয়ে বললাম, বিথিকে তুমি ভয় পাও? আমি এখন চিৎকার করে বলবো, বলবো এটা বিয়ে হয়নি, নষ্টামি হয়েছে। তাছাড়া বিথির সামনে ওকে বলবো ও একটা নষ্ট মেয়ে, নোংরা মেয়ে। ও একটা প্রস্টিটিউট। যে মেয়ে অন্য একটা মেয়ের সংসার নষ্ট করে দেয় সে কখনোই ভালো মেয়ে হতে পারে না, কখনোই না। আহাদ একটা হাত উপরে উঁচিয়ে তুলে বলল, খবরদার! আর একবার ওকে ছোট করে কিছু বললে। কথা শেষ করতে পারিনি আহাদ, আমার মেজাজ খুব খারাপ হয়ে গিয়েছিল। আমি ওর উঁচিয়ে ধরা হাতটা খপ করে ধরে বললাম, এই শক্তিটা থাকবে না, আমি কি করতে পারি তা তুমি দেখবে আহাদ। কেঁদে কেটেও কুল পাবে না তুমি। আহাদ এখান থেকে চলে গেল। কথা বাড়ালো না, বিথির কাছে গিয়ে দেখলো বিথি এখনো ঘুমে কিনা। খানিক পর সে আবার এলো, এসে আমার হাতে অনেকগুলো টাকা ধরিয়ে দিয়ে বলল, এই নাও, এখানে 50,000 আছে। আপাতত চুপ করো প্লিজ, তুমি যা চাইবে তাই পাবে, তবুও বিষয়টাকে মেনে নাও। আমি ওর টাকাগুলো তুচ্ছ জিনিসের মতো দূরে ছুঁড়ে ফেলে দিয়ে বললাম, টাকা প্রস্টিটিউটরা নাই, আমি ওই জাতের মেয়ে না। টাকাটা নিয়ে বিথিকে দাও, ওর সঙ্গে এসব যায়। আহাদ আমার সঙ্গে আর বাড়াবাড়ি করেনি। টাকাগুলো মেঝে থেকে তুলে নিয়ে চুপচাপ ঘরে চলে গেল। ও চলে গেলে আমি বাইরে গিয়ে খানিকটা সময় বসে রইলাম। তারপর ফোন করলাম আমার ননদের নম্বরে। ননদ ফোন রিসিভ করে বলল, তুলি ওদিকের কি অবস্থা বলো? আহাদ কি বাসায় ফিরেছে? আমাদের কারোর ফোনে সে ফোন রিসিভ করে না। আর বিথি হারামজাদিটা কই? ওরে দাও একটু কথা বলি। আমি বললাম, বিথির সঙ্গে কথা বলার প্রয়োজন নাই, আপনি আপনার ভাইয়ের সঙ্গেই কথা বলুন। সে বাসায় এসেছে, আমি তাকে ডেকে দিচ্ছি। আমি আহাদকে ডাকলাম, ডেকে বললাম আপা তার সঙ্গে কথা বলবে। সে আমার ডাকের কোনো সাড়া দিল না। বিথিকেও ডাকলাম, কোনো কথাই বলল না দুজনের কেউ। এরপর আপা বলল, কথা না বলে কতক্ষণ থাকবে, আর 2টা দিন ধৈর্য ধরো। মার শরীরটা একটু সেরে উঠুক, তখন এদের দুটোরই কত ধানে কত চাল তা দেখিয়ে ছাড়বো। ফোন রেখে দিল আপা। আমি আসলে কিছুই বুঝতে পারছি না। ওনারাও কি আমায় নিয়ে খেলছেন? হতেই তো পারে আহাদ তার নিজের ভাই, বিথিও তার নিজের চাচাতো বোন, নিজেদের রক্ত। আর আমার শাশুড়িও কি নিজের ছেলের চেয়ে আমায় বেশি গুরুত্ব দেবেন? আমার কেন জানি মনে হচ্ছে ওনারা সবাই বিথির সঙ্গে আহাদের এই বিয়েটা মেনে নিয়েছেন, কিন্তু আমার সঙ্গে এমন ভাব দেখাচ্ছেন যেন তারা এসবের কিছুই জানতো না। ফোন রেখে দেওয়ার পরপরই বিথি এখানে এলো, আমার কাছে এসে বলল, তোমার আগেই বলেছিলাম তুমি আমার শান্তিতে থাকতে দিলে তোমাকেও আমি শান্তিতে থাকতে দেব। কিন্তু তুমি তো সেই কথা কানেই তোলো নাই, দেখা যাচ্ছে। তুমি আমার শাশুড়ির কাছে ননদের কাছে ফোন দিয়ে আমায় হয়রানি করতে চাচ্ছ। এর পরিণাম কি হতে পারে তুমি জানো? আমি বললাম, কি হতে পারে? বিথি বলল, বর আমার হাতের মুঠোয়, সে তোমায় চায় না। এবার কি হতে পারে বলো তো? আমি কিছুই বললাম না, চুপচাপ বসে রইলাম। এর সাথে কথা বলতেও ইচ্ছে করে না। আমার এইটুকু জীবনে খারাপ মানুষ আমি দেখেছি, কিন্তু ওর মতো এমন ভয়ঙ্কর খারাপ মানুষ আমি আর কোথাও দেখিনি। আমি কিছু না বললেও বিথি বলল, শোনো, এসব করে কোনো লাভ নাই। সংসার তোমার সঙ্গে তোমার শাশুড়ি কিংবা ননদ করবে না, করবে আহাদ। যেহেতু আহাদের সংসার করবা, তাইলে ওদের ফোন দিয়ে ঝামেলা বাড়িয়ে লাভ কি? আর যদি ঝামেলা তুমি চাও তাইলে আমিও একটু ঝামেলা করি, আহাদরে বলি তোমারে ডিভোর্স দিয়ে দিক, না কি বলো? আমি আর সহ্য করতে পারলাম না, আহাদকে ডাকলাম, গলার আওয়াজ বড় করে ডাকলাম। আহাদ এসে রাগের গলায় আমায় বলল, তোর গলাটা খুব বড় হয়ে গেছে তাই না? মানুষের শোনাস তোর গলা? আমার মান সম্মান নষ্ট করতে চাইছিস তুই? সে আমায় তুই তোকারি করলে আমি কেন করতে পারবো না? আমিও বললাম,
তোর আবার মান সম্মান আছে তোর? কুত্তার মতো রাস্তাঘাটে যার তার সাথে শুয়ে পড়ে বাচ্চা জন্ম দিস, আবার বড় বড় কথা। বলে মেঝেতে একদলা থুতু ছিটিয়ে দিলাম। আজ সঙ্গে সঙ্গে রাগে আমার গালে একটা চড় বসিয়ে দিল আর বলল, যা, তুই আমার ঘর থেকে বেরিয়ে যা, তোর সাথে আমার আর কোনো লেনা দেনা নাই, কোনো সম্পর্ক নাই। আহাদ আমায় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে, কিন্তু আল্লাহর কি কুদরত, ঠিক তখনই বাবা এসে এখানে উপস্থিত। এটা যেন নাটকীয় এক ব্যাপার, কিন্তু বাস্তবতা কখনো কখনো নাটককেও হার মানায়। গতকাল বাবার সঙ্গে কথা বললাম এই বিষয়ে, তাকে কিছুই বললাম না, আর তিনি আমায় কিছুই না জানিয়ে হুট করে আজ সেখানে এসে উপস্থিত। বাবা এসে রাগ দেখালেন না, ঠান্ডা গলায় বললেন, আহাদ কি বললা তুমি? কার সাথে তোমার কোনো লেনা দেনা নাই? আহাদ কোনো কথা বলল না, তাড়াহুড়ো করে চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল। বিথিও ওর ঘরে চলে গেল। বাবাকে দেখেই আমার বুকে দলা পাকিয়ে থাকা সব কান্না গলা ফেটে বেরিয়ে এলো। চোখ ফেটে বেরিয়ে এলো জমে থাকা সব বিষাদের জল। বাবাকে জড়িয়ে ধরে আমি হাউমাউ করে কাঁদলাম। বাবা আমার পিঠে আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আমি গতকালই তোর গলা শুনে বুঝেছিলাম তোর কোনো একটা ঝামেলা হয়েছে। তুই তো আমার মেয়ে, ছোটবেলা থেকে তোর মা নাই। এই এতদিন তোর মাও ছিলাম আমি, বাবাও ছিলাম আমি। তাই তোরে আমি সবচেয়ে বেশি চিনি। তোর গলার আওয়াজ শুনলেই আমি সব ধরে ফেলতে পারি। গতকাল রাতেই আমার মন পাগল হয়ে পড়েছিল এখানে তোর কাছে এসে পড়তে। কিন্তু এই এত রাতে আমি কিভাবে আসি? সকাল পর্যন্ত অপেক্ষা করলাম আমি। তারপর পাগলের মতো ছুটে এলাম এখানে। আমি এসে গেছি এখন, আর কোনো ভয় নেই মা। কি হয়েছে সব খুলে বল আমায়। সব কিছু বলি, কিচ্ছু গোপন করবি না। তারপর দেখ তোর বাবা কি করতে পারি। আমি এক এক করে সব খুলে বললাম বাবার কাছে। একেবারে সবকিছু। বাবা শুনে রাগে আগুন হয়ে গেলেন। তিনি সঙ্গে সঙ্গে বিথির মাকে ডেকে আনলেন। আহাদের বাড়ির আর যেই কয়জন মুরব্বী আছে তাদেরকে ডেকে আনলেন, বিথিকেও আনলেন। আহাদ এখানে নাই, আশেপাশেও তাকে পাওয়া যায়নি, কোথাও গিয়ে হয়তো লুকিয়ে পড়েছে। বাবার সামনে পড়ার সাহস তার নাই। বাবা সবার সামনে বিথিকে জিজ্ঞেস করলেন, তুমি আহাদকে বিয়ে করেছো? বিথি চুপ করে আছে, কথা বলে না। বাবা আবার জিজ্ঞেস করলেন, বললেন, বলো বিয়ে করেছো কিনা তাকে। বিথি বলল, জি করেছি। বাবা বললেন, ওর তো ঘরে স্ত্রী আছে। এরকম না তো, তুমি জানো না কিছু? তুমি তো এই বাড়িরই মেয়ে, সব জেনেও এটা কেন করলে তুমি? বিথি কথা বলে না। তার মা কথা বলল, বলে উঠল, ভাই এরা ছোট মানুষ, বোঝে নাই, না বুঝে করে ফেলেছে। বাবা সঙ্গে সঙ্গে ধমকে উঠলেন বিথির মাকে। বললেন, চুপ করুন, একদম চুপ করুন। আপনার লজ্জা করে না কথা বলতে? আপনি যদি ভালো মানুষ হতেন তবে মেয়ের এমন কুকর্ম দেখে লজ্জায় গলায় দড়ি দিয়ে মরতেন। আর আপনি এখানে এসে মেয়ের পক্ষে সাফাই গাইছেন। আমি মুরব্বী মানুষ, যদিও আমার মুখে একটা কথা বলার শোভা পায় না, তবুও বলি, আপনার মেয়ে যদি অবুঝ হয় তবে তার গর্ভে সন্তান এলো কি করে? এমনি এমনি? বাবা সব মুরব্বীদের দিকে তাকিয়ে তাদেরও জিজ্ঞেস করলেন। বললেন, আপনারাই বলেন। সবাই লজ্জায় মাথা হেঁট করে রাখলো। বাবা বললেন, আইন আদালত আমরাও বুঝি, পড়াশোনা করার লোক আমরা, এইসবে দৌড়াদৌড়ি করার মতো অভিজ্ঞতা আমার আছে। আর এই বিয়ে হয় নাই, প্রথম পক্ষের বউয়ের লিখিত অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে গ্রহণযোগ্য নয়। বাবার মুখ থেকে এই কথা শোনার পর সকলের চক্ষু কেমন ছানা বড়া হয়ে গেল। আমি শুধু তাকিয়ে দেখলাম বিথির মাকে। এই মহিলার চোখে মুখে কেমন আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাবা বিথিকে বললেন, আচ্ছা তোমরা যদি বিয়েই করেছো এর প্রমাণাদি আছে? বিথি বলল, আছে। বাবা বললেন, কাবিননামা নিয়ে আসো দেখি। বিথি বেয়াদবি করলো বাবার সঙ্গে, বলল, আপনি এসব দেখার কে? আপনি কি এই ঘরের গার্জেন? আপনাকে আমি এসব দেখাবো কেন? বাবার কিচ্ছু বলতে হলো না। এখানে বসে থাকা মুরুব্বুদের একজন বললেন, চুপ হারামজাদি চুপ, এত বড় অঘটন ঘটাইয়াও গলা বড় করে কথা বলো, সাহস কত বড়? বিথি চুপ হয়ে গেল। আর একজন মুরব্বী বললেন, যা, কাগজপত্র কি কি আছে সব নিয়ে আয় গিয়ে। বিথি বলল, কাগজ তুলে ছিঁড়ে ফেলেছে। আমি বললাম, এটা ফটোকপি ছিল, মেন কপি না। বিথি অপরাগ হয়ে কাগজ আনতে গেল ঘরে। তার পেছন পেছন তার মাও গেল। বাবা তখন একজন মুরব্বীকে বললেন, আপনিও সঙ্গে যান, পরে দেখা যাবে আহাদের মতো ওরাও গিয়ে লুকিয়ে পড়েছে কোথাও। এর শেষ দেশ না করে এখান থেকে আমি যাব না। মুরব্বীদের একজন ওদের সঙ্গে গেলেন। খানিক পর বিথি কাগজপত্র নিয়ে এলো, কাবিননামা নিয়ে এসেছে সে। বাবা সেই কাগজ হাতে নিয়ে খুব ভালো করে দেখলেন, তারপর বললেন, কোন কাজে অফিসে গিয়ে তোমরা বিয়ে করেছো, ঠিকানা বলো। বিথি বলল, ময়মনসিং, সিকে ঘোষ রোড। বাবা বললেন, ঠিক আছে, আমি দেখছি। বাবা কাবিননামা ভাঁজ করে তার পকেটে রেখে দিলেন। বিথির মা বলল, আপনি এটা পকেটে রাখলেন কেন? বাবা হাসলেন, বললেন, আমি তো মামলা করব। প্রথম পক্ষের স্ত্রীকে না জানিয়ে বিয়ে করা রাষ্ট্রীয়ভাবে বিরাট বড় অপরাধ। আর দ্বিতীয় বিয়ে যে আহাত করেছে এর প্রমাণ তো আদালতে পেশ করতে হবে। তাই প্রমাণটা আগে ভাগেই সংগ্রহ করে পকেটে রেখে দিলাম। বিথির মা রেগে গেল প্রচণ্ড, বলল,
আপনি আমার বাড়িতে আইসা যা তা করে চলে যাবেন, এইটা তো হবে না ভাই। এই কাগজ নিয়ে এখান থেকে আপনি যাইতে পারবেন না। এইখানে রক্তারক্তি হইব। বাবা আবারও হাসলেন। তারপর বললেন, রক্তারক্তি অনেক পরের বিষয়। আগে দেখুন আমি কি, কি করি এটা নিয়ে। মুরুব্বিদের কেউই কোনো কথা বলছে না। বাবা একাই কথা বলছেন। তিনি বললেন, একটা সময় নারীর মর্যাদা ছিল না এই দেশে। নারীদের পড়াশোনার ব্যবস্থা ছিল না। নারীর উপরে যেভাবে ইচ্ছে সেইভাবে নির্যাতন করত তাদের স্বামী আর শ্বশুরবাড়ির লোকেরা। ওইসব দিন এখন অতীত হয়ে গেছে। আমি আমার মেয়ের সঙ্গে করা এই অনাচারের শাস্তি আপনাদের ভোগ করাবো। বিথির মা একেবারেই চুপসে গেল, কোনো কথা বলছে না আর। বিথিও চুপচাপ। মুরব্বিদের থেকে একজন বলেন, ভাই সাহেব, মামলা মোকদ্দমা করে কি হবে? এটা পারিবারিকভাবে সমাধান করার দরকার, নয়তো আপনার মেয়েরই মান সম্মান যাবে। বাবা বললেন, কিভাবে আমার মেয়ের মান সম্মান যাবে? মুরব্বি বললেন, এই যে সব লোকেরা শুনবে এসব, স্বামীর উপরে মামলা করা হয়েছে। বাবা বললেন, আমার মেয়ের মান সম্মান যাবে কেন? অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ালে, বিচার পেতে আদালতে গেলে কেন একটা মেয়ের মান সম্মান যাবে বলুন? আপনাদের মতো মানুষদের জন্যই আজ সমাজের এই অবস্থা। এই আপনারাই কিন্তু ধর্ষিতা একটি মেয়েকেও চুপ করিয়ে দেন, বলেন মান সম্মান নষ্ট হবে। পারিবারিকভাবে এটা শেষ হয়ে গেলেই ভালো। এরপর লাখখানেক টাকা দিয়ে অথবা একটা ধর্ষকের সাথে ওই মেয়েটির বিয়ে দিয়ে সবকিছু সমাধান করে ফেলেন। আচ্ছা বলুন তো, আসলে কি এটা এভাবে সমাধানের মতো কোনো বিষয়? একটা ধর্ষকের সাথে কেন ভালো একটা মেয়ের বিয়ে হবে? কেন কয়েকটা টাকার বিনিময়ে সে সবকিছু চুপচাপ মেনে নেবে? ধর্ষিতা হওয়া কি অপরাধ? এটা কি লজ্জার বিষয়? এর জন্য রাষ্ট্রের কাছে বিচার চাওয়া যদি লজ্জার হয়, তবে খুনের জন্য কিভাবে আপনারাই আদালতে যান? কিভাবে বিচার চান? খুন যদি অপরাধ হয়, তবে ধর্ষণ অপরাধ না? প্রথম স্ত্রীকে না জানিয়ে গোপনে আরও একটা বিয়ে করা এটা অপরাধ না? তাছাড়া দ্বিতীয় বিয়ে যে আহাত করেছে, আমার মেয়ের কোনো ত্রুটির জন্য করেছে? আহাত যা করেছে তা কি বিয়ের মধ্যে পড়ে নাকি নোংরামির মধ্যে পড়ে? মুরব্বী এবার বললেন, ভাই আপনার সব কথাই ঠিক আছে, আপনি ভুল বলেননি। কিন্তু এসব করে দিন শেষে লাভটা কি হবে বলুন? আপনার মেয়ে তো এই ঘরেই থাকবে, আহাদের সংসারই তো করবে। তাহলে বাইরের লোক হাসিয়ে কি লাভ বলুন? বাবা এবার রেগে গেলেন। রেগে গিয়ে তিনি বললেন, আপনাদের কি ধারণা আমি আমার মেয়েকে এখানে রাখবো? এরকম নোংরা চরিত্রহীন একটা লম্পটের সঙ্গে আমার মেয়েকে সংসার করতে দেব? মুরব্বীদের কেউই কিছু বলল না। বাবা বললেন, আমার মেয়েকে আমি আজকেই সঙ্গে করে নিয়ে যাব। এরপর বাবা আমার ননদের নম্বরে কল দিলেন। ননদ রিসিভ করলে বাবা বললেন, তোমার মার কাছে ফোন দাও, জরুরি কথা আছে। আমার শাশুড়ি ফোন রিসিভ করলেন। বাবা বললেন, বোন, আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছি। আপনার ছেলে যে অন্যায় আমার মেয়ের সঙ্গে করেছে, এর শাস্তি আমি দেব না, আদালত দেবে। আমার শাশুড়ি এই কথা শুনে সঙ্গে সঙ্গে বললেন, আমি আজকের মতোই আসছি, আপনি থাকেন। এইটার সমাধান আমি করব। বিথি হারামজাদিরে ঘাড় ধরে ঘর থেকে বের করব আমি। বাবা বললেন, আমার মেয়ে বাজারের পচা জিনিস না বোন। আপনার মতো ছেলের মতো এমন লম্পটের সঙ্গে আমার মেয়ে সংসার করবে না। আপনার ছেলের উপযুক্ত বউ বিথি, দুজনকে বেশ মানাবে। আপনি বাড়িতে এসে নতুন বউকে বরণ করে নিন দ্রুত, কারণ আপনার ছেলের হাতে একেবারে সময় কম। সে খুব দ্রুত জেলখানার মেহমান হবে। আপনি এর আগে সবকিছু সম্পূর্ণ করে নিন এসে, বলে বাবা রেখে দিলেন। তারপর আমায় বললেন রেডি হয়ে নিতে। বাবা আমায় সঙ্গে করে নিয়ে চলে যাবেন। আমার শাশুড়ি এরপর অবশ্য অনেকবার কল করলেন, বাবা ফোন রিসিভ করলেন না। আমার ফোনেও ফোন করলেন, আমিও রিসিভ করিনি। এখানে থাকা মুরব্বিদের সবাই বাবাকে বোঝ দেওয়ার চেষ্টা করলেন। বাবা কারোর কথাই শুনলেন না। বাবা আমায় নিয়েই বাড়ি ফিরলেন। ফেরার আগে বিথিকে ডেকে বাবা শুধু এইটুকুই বললেন, এই যে তুমি একটা মেয়ের সুন্দর সংসার নষ্ট করলা, এর শাস্তি তোমায় আল্লাহ দেবেন। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না কখনোই। আর বিথির মাকে বাবা বললেন, ছেলে মেয়ে শুধু জন্ম দিলেই হয় না বোন, ছেলে মেয়েকে মানুষ করা শিখতে হয়। আর আপনাকে কি আর বলবো, আপনি নিজেই তো। বাবা কথা শেষ করলেন না। আমরা চলে এলাম বাড়িতে। কিন্তু বাড়িতে এলেই কি সব শেষ হয়ে যাবে? বাবার মতো কি আর সবাই এসব বিষয় সহজে মেনে নিতে পারে? আমি বাড়িতে আসার পরের দিনই আমাদের পাশের ঘরের এক দাদি এসে আমার পাশে বসে বললেন, এই তোর নাকি আর কোনোদিন বাচ্চা হবে না? ডাক্তার নাকি বলেছে এই জন্যই নাকি তোর জামাই আরও একটা বিয়ে করেছে। আমি তার কথার কোনো উত্তর দিলাম না। দাদি এবার সুযোগ পেয়ে বলল, আজকালকার মেয়েদের ধৈর্য নাই, পুরুষ মানুষ 4টা বিয়ে করতেই পারে। তোর জামাই আর একটা বিয়ে করেছে, করছে, এতে দোষের কি? খাওয়াইলে পড়াইলে তো সেই খাওয়াবে, তোরে ভরণ পোষণ ঠিক মতো করতে পারলে বিয়ে 2টা করলে সমস্যা কি? তোর বাচ্চা হয় না, এরপরেও তো তোরে তালাক দেয় নাই। তালাক যেহেতু দেয় নাই, তাইলে হাসি মুখে এই সংসার তোর করা উচিত ছিল। তোর বাপ একটা মাথা মোটা লোক, বুঝে 2 লাইন বেশি। সে আজকে আছে কাইল নাই, টুপ করে যাইব মইরা। এরপর তোর কি উপায় হইব? তোরে দেখবো কে, পালবো কে? ওনার কথা শুনে আমার এত রাগ লাগলো, আমি রাগে অগ্নিশর্মা হয়ে উঠে ওনাকে বললাম,
আপনি এক্ষুনি আমার সামনে থেকে যান আর আমাদের ঘরে আসবেন না। এখানে কথা লাগাতে আসছেন, শয়তান মহিলা কোথাকার। উনি মুখ কালো করে সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে গেলেন। এর পরের দিন সকালবেলা কথা নাই বার্তা নাই হুটহাট করে এসে আহাদের মা আর বোন আমাদের বাড়িতে উপস্থিত। বাবা তাদের খুব যত্ন করে খাওয়ালেন, তারপর বললেন, বোন শুনেছিলাম আপনি ভীষণ অসুস্থ, কয়েকদিন লাগবে সুস্থ হতে। আল্লাহর কি রহমত, দেখি একদিনেই আপনি সুস্থ হয়ে পড়েছেন, আলহামদুলিল্লাহ। আহাদের মা বাবার এই টিটকারি বুঝতে পারলেও হজম করলেন। তারপর বাবাকে অনুরোধ করে বললেন, আমি সবকিছু সমাধান করব, তবুও আপনি মামলা মোকদ্দমায় যায়েন না ভাই। বাবা বললেন, কিভাবে সমাধান করবেন শুনি, বিথির কি হবে? ওর গর্ভে যে বাচ্চা, ওটার কি হবে? মানলাম বিথি দোষ করেছে, মারাত্মক দোষ, কিন্তু অনাগত বাচ্চাটার কি দোষ? আহাদের মা আর বোন বাবার মন গলাতে না পেরে মনমরা হয়ে চলে গেল। ওরা চলে যাবার পর বাবা আমায় ডেকে বললেন, তুই ভয় পাইস না মা, চিন্তা করিস না, সত্যর পক্ষে আল্লাহ সব সময় থাকেন। আমরা মামলা করব, আহাদের উপযুক্ত শাস্তি সে পাবে। আমি বাবার কথায় খুব ভরসা পেলাম, কিন্তু সমস্যাটা হলো সন্ধ্যার পর আহাদ হুট করেই আমার নম্বরে কল দিতে শুরু করলো। আমি রিসিভ করি না, তবুও সে কল দিয়েই যাচ্ছে। শেষ পর্যন্ত অপারগ হয়ে কল রিসিভ করলে সে বলল, তুলি পাগলামি করো না, যা হয়েছে তা তো হয়ে গেছে। বিথিকে আমি ডিভোর্স দিয়ে দেব, কথা দিলাম তোমায়। তুমি তোমার বাবাকে বোঝাও। আমার প্রচণ্ড রাগ পেয়ে গেল তখন। রাগ নিয়ে আমি বললাম, তোরে জেলের ভাত না খাইয়ে আমি শান্ত হব না। তাছাড়া তোর মতো নোংরা লোকের সাথে বিথির মতো মেয়ে যায়, তুই জেল খেটে এসে বিথির সঙ্গে ঘর সংসার করিস। আমায় আর কখনো ফোন দিয়ে বিরক্ত করিস না। এরই মধ্যে আহাদ ওই ভয়ঙ্কর কথাটা বলল। সে বলল, তুলি, আমায় জেল খাটানো অত সহজ না, আমি তোমার স্বামী। স্বামীর কাছে স্ত্রীর গোপন অনেক কিছুই থাকে, স্ত্রীর অনেক গোপন ছবি, গোপন ভিডিও। আমি আগেই জানতাম তোমার বাপ এসব নিয়ে ঝামেলা করবে, থানা পুলিশ করবে। আচ্ছা থানা পুলিশ করো গিয়ে, সমস্যা নেই। জেল যদি খাটতেই হয় তবে খাটবো, পুরুষ মানুষের জেল খাটা দোষের না, গর্বের। কিন্তু এর আগে জগতের সব লোকরে তোমার ওইসব ভিডিও দেখিয়ে নিব। এখন চিন্তা ভাবনা করে দেখো, জগতের সব লোকরে তোমার ওইসব দেখাতে দিবা, নাকি মামলা মোকদ্দমা বাদ দিয়ে আইসা আমার সংসার করবা? তোমার কাছে দুইটাই অপশন আছে। তোমারে আমি জোর করব না, তোমার যা ভালো মনে হয় ঠিক তাই করো। বলেই আহাত ফোনটা কেটে দিল। বন্ধুরা, দ্বিতীয় পর্বটি খুব তাড়াতাড়ি আসবে।